জয়নাল আবদিন ফারুক উনি সাইজ দেখলেন, এটার ওজন দেখলেন, কিন্তু বিগত 16টা বছর যারা এইখানে বৈশা অপবিত্র করছে এই চেয়ারগুলারে, এগুলারে একটু জমজমের পানি দিয়া আতর গোলাপ দিয়া যদি ধুইতো তাইলে এটা বোধ আরো ভালো হইতো। তা আমি পরবর্তী বক্তা মোহাম্মদ কামরুজ্জামান, মুন্সিগঞ্জ 3। আপনার সময় 7 মিনিট। রহমান রহিম, রব্বি জিদনি ইলমা। মাননীয় স্পিকার, আপনি আমাকে 7 মিনিট দেন, আমি আপনার সম্পর্কে কথাটা, কারণ প্রথম অধিবেশনে আপনি এমন একটা 166 নম্বর ইকবাল সাহেবকে একটা কথা বলেছিলেন, ওই থেকে আমি খুব ভীত। তো আমি ওই কেন আমি ভীত ওইটা আমি শেষাংশে বলবো, ওইটা বলে যদি আপনি আমাকে মনে করেন আমাকে একটু বক্তব্য দিতে দিয়েন। আজকে সুজনের একটা বিবৃতি আছে, বিএনপি সরকারের প্রথম 4 মাসের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে সম্ভাব্য এবং দ্রুততম সময়ে নির্বাচনী ইশতেহারে কয়েকটি অগ্রাধিকার বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা। কোনো গন্তব্যে পৌঁছতে চাইলে সঠিক পথে যাত্রা করতে হয়। এরপরে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে ওনারা কিছু কথা বলেছেন। আজকে এইখানে দাঁড়িয়ে প্রথমে বাজেট বক্তব্য নিয়ে আমি শুধু এতটুকু বলতে চাই, এটা একটা চ্যালেঞ্জিং যিনি দিয়েছেন, যার মাথা থেকে এই বাজেটের উপর যিনি কথা বলছেন, আমি শুধু এতটুকু বলতে চাই এটা চ্যালেঞ্জিং বাজেট এবং বাস্তবায়ন এবং এর দায়িত্ব কিন্তু আমার অর্থমন্ত্রী মহোদয়ের। যার মাথা আছে তার মাথা ব্যথা আছে, যেহেতু মাথা থেকে এত বড় একটা বাজেট আসছে, এটা চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জিং বললেই আমরা কিন্তু ছেড়ে দিতে পারি না। আমরা যদি কোরিয়ার দিকে তাকাই, 1965-এ এরকম চ্যালেঞ্জিং একটা উচ্চাভিলাষী বাজেটের উপর কিন্তু আজকের কোরিয়া আজকে এই জায়গায়। আমরা যদি সিঙ্গাপুরের দিকে তাকাই, 1960-এ এরকম চ্যালেঞ্জিং বাজেটের উপরে কিন্তু সিঙ্গাপুর আজকে এই অবস্থানে আসছে। আমার বিরোধী দলের আজকে প্রথম আলোতে আরেকটা সংবাদ এসেছে, জনাব ইলিয়াস আলী সহ 100 জনের খুনের সাথে জিয়াউল হাসান জড়িত। এই সংসদের মাধ্যমে বলতে চাই, আমি যখন লুনাকে দেখি, আমি যখন মিষ্টিকে দেখি, আমি যখন তুলিকে দেখি, আমার সামনে যখন আমি হাম্মামকে দেখি, ওপাশে যখন আমি ব্যারিস্টার আরমান এবং এই যে শফিকুল ইসলাম মাসুদকে দেখি, আমাকে ইলিয়াস আলী গুম হওয়ার পরে 4 দিনের মাথায় আমাকে গুম করা হয়েছিল। আমি দেশ টিভির টক শোতে ছিলাম, আমাকে ওইখান থেকে নিয়ে গিয়ে বলেছিল তুই ইলিয়াস আলীকে ফেরত দে। আমাকে পরের দিন ডিবি অফিসে এক মহিলা, ওই মহিলাকে সাথে কিছু ককটেল দিয়ে আমাকে রিকভারি দেওয়ার জন্য আমাকে ওইখানে ট্রায়াল করা হয়েছিল। এবং আমার উপর যে নির্যাতনটা হয়েছিল, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি মনে আছে, আপনি মহসিন হল 360 নম্বর রুম, আমার 356 নম্বর রুম। স্বৈরাচার এরশাদ ল ডিপার্টমেন্টে আপনাকে যখন রক্তাক্ত করেছিল, আমরাই কিন্তু আপনার ছোট ভাই হয়ে আপনার ওদিকে পাশে দাঁড়িয়েছিলাম। আজকে আল্লাহ আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন। আপনার এই স্বরাষ্ট্রমন্ত্রিত্বের মধ্যে দিয়ে যত কুলাঙ্গার, আমার বলতে দ্বিধা নেই, জিয়াউল হাসান, বেনজির, হারুনরা যত মায়ের বুক খালি করেছে, যতগুলো মানুষকে আজকে অন্তরের হাহাকার নিয়ে এই সংসদে আমাদের কথা বলতে হয়, এই মানুষগুলোর বিচার ইনশাল্লাহ আপনার হাত দিয়ে হবে। কারণ আপনিও একজন মজলুম। আপনারা যাকে শিলংয়ে পাঠিয়েছিলেন, এটা কোনো স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে ছিল না। আমরা সবকিছু যদি স্বাভাবিকভাবে নেই তাহলে কিন্তু হবে না। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আরেকটি কথা আমি এখানে বলবো। গুম খুনের কথা বলতে গিয়ে আজকে আরেকটা কথা বলি। সবাই জানে তুলিত, মাননীয়, ওই দিন রানা আলামিন রাসেল নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরো 3টা ছেলে গুম হয়েছে। আমরা কিন্তু কোনোদিন এই নামগুলো জানি না। এই সুমনের সাথে আরো 6টা ছেলে গুম হয়েছে, আজও তাদের বাপ মা খুঁজে পায়নি। আমি মনে করি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি সবগুলোকে বিচারের আওতায় এনে আপনি ইনশাআল্লাহ বাংলাদেশে আপনি একটা দৃষ্টান্ত স্থাপন করবেন। এইখানে পার্লামেন্টে অনেক কথা হয়, আমি একটা কথা আমি বলতেই হবে, কারণ আমি মুন্সিগঞ্জের মানুষ। পরশুদিন
আমাদের মহাসচিব স্যার মুন্সিগঞ্জে গিয়েছিলেন। এর আগের দিন আমার বিরোধী দলের নেতা উনি ওই দিন গিয়েছিলেন। তো আমাদের শারমিন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী, আমরা সার্কিট হাউসে ছিলাম। আমরা বরাবরই এই বিরোধী দলের নেতাকে আমি ব্যক্তিগতভাবে সম্মান করি। মক্কায় ওনার সাথে আমি দেখা করেছি। আর মুন্সিগঞ্জের রাজনীতিতে সবসময় আমরা দেখেন এই যে জামাতে ইসলামের প্রোগ্রামেও কিন্তু আমাকে চিফ গেস্ট হিসাবে দাওয়াত দিয়ে আমাকে নিয়ে গিয়েছে। মাওলানা মামুনুল হক উনিও আমাকে ওনার মিটিংয়ে আমাকে দাওয়াত দিয়ে আমার সম্পর্কে 2 মিনিট প্রশংসা করে। এই যে দেখেন আপনাদের 11 দলীয় জোটের যে নূর হোসেন নুরানি আমাকে নির্বাচনের পূর্বে আমার বাসায় গিয়ে আমাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে এসেছে। মানে আমাদের মুন্সিগঞ্জের সম্পর্কটা এমন। আর আতিথেয়তায় আমরা কিন্তু খুব অভ্যস্ত। মুন্সিগঞ্জের আতিথেয়তা সম্পর্কে জানেন, শারমিন আপা সহকারে আমরা জামাত ইসলামের ওই সাইটের হুজে বললাম আমাদের আমির জামাতে কখন আসবেন, উনি বলবেন যে আরো সময় লাগবে। তখন বললাম যে আমাদের সালামটা উনি দিয়েন। আমি তো মুন্সিগঞ্জে একজন মানুষ, কিন্তু আমার আরো তো 2 জন প্রতিনিধি আছে। পরের দিন যখন স্যার গেলেন, স্যারের সামনে উনি কি কথা বলেছেন, কোন আবেগের কথা, আমিও কিন্তু ওনার কথার কিন্তু কিছু বলতে চাই না, বাট এমন একটা কথা পুরো মুন্সিগঞ্জকে নিয়ে বলেছেন, সেইটা ওখানে একটা উত্তেজনা তৈরি হয়েছে। তখন এই মির্জা ফখরুল মহাসচিব বলল, রতন তুমি এইটা নিয়ে সংসদে গিয়ে সুন্দরভাবে বলো, তাহলে অন্ততপক্ষে তোমার মুন্সিগঞ্জবাসীর যে সংক্ষুব্ধতা, তাদের যে মনের কষ্টটা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আমি সেই জন্য গতকাল আমি বলেছিলাম যে পুরো মুন্সিগঞ্জবাসীকে যা আপনি বললেন এটা তো মুন্সিগঞ্জের চিত্র না। তা আমি বিনীতভাবে ওনাকে বলছি, ওর পরে বিভিন্নভাবে আমরা জানি সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলা হচ্ছে, তো এগুলো থেকে আমি বিরত চাই। আমরা এই কাদা ছোড়াছড়ি কখনই আমরা চাই না। আর যেহেতু আমাদের সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশের মধ্যে আপনি মুন্সিগঞ্জকে আপনি দেখেন কিভাবে চলছে, আমার কথাগুলো শুনলেন না। আপনি আপনার জামাতি ইসলামের সমস্ত নেতৃবৃন্দের সম্পর্কে আপনি মুন্সিগঞ্জ শহর সদরের অবস্থানগুলো আপনি একটু জেনে নেন। আরেকটি কথা এটা আমাকেই বলতে হচ্ছে, সেটা হলো কয়েকদিন আগে আমাদের এই যে জয়নাল ফারুক উনি কি বললেন, আমাদের চেয়ারের সাইজ আর ওজন নিয়ে উনি অনেক কথা কইলেন। জয়নাল ফারুক ভাই থাকলে আমার কথাটা খুব ভাল লাগতো বলতে। জয়নাল ফারুক মাননীয় সদস্য 2 মিনিটে শেষ করেন। একটু আমার আরেকটু মানে একটু সময় দেন প্লিজ। আপনি আপনাকে বলে দেই আপনাকে কেন আমি ভয় পাই। আমার এখানে ইকবাল সাহেব বসছিল, একদিন সময় বিধি চাইছিল, আপনি তারা বলছিলেন এইখান থেকে ওইখানে যাইতে 40 বছর লাগছে। মাননীয় স্পিকার আমি তো 40 বছর বাঁচবো না। আর আপনি বাংলাদেশে সবচেয়ে দ্রুততম মানব ছিলেন, কোনো কন্টেস্টে আমি ইনশাল্লাহ ওইদিকে পৌঁছতে পারবো না। কিন্তু আপনার কাছে যদি আমি 5টা মিনিট সময় পাই, আমার কথাগুলো আপনি একটু সময় দেন, দরকার হলে আপনি আমাকে 6 মাস আর ফ্লোর দিয়েন না, কিন্তু আমার আজকের কথাগুলো আপনি একটু শুনেন। জয়নাল আবদিন ফারুক উনি সাইজ দেখলেন, এটার ওজন দেখলেন, কিন্তু বিগত 16টা বছর যারা এইখানে বৈশা অপবিত্র করছে এই চেয়ারগুলারে, এগুলারে একটু জমজমের পানি দিয়া আতর গোলাপ দিয়া যদি ধুইতো তাইলে এটা বোধ আরো ভালো হইতো। তো আমি ওনাকে একটু আপনার মাধ্যমে বলতে চাই, সাইজ এবং এগুলা ঠিক করে মাননীয় সদস্য এখন থেকে 3 মিনিটের মধ্যে শেষ করেন। আচ্ছা, আজকে আরেকটা কথা বলা হয়, এইখানে প্রায়শ একটা কথা বলা হয় কি, এইখানে বলে কি, মানে এই জিনিসটা আমার খুব আমি দাঁড়িয়েছিলাম, সেটা হলো আমার ধর্মীয় অনুভূতিতে মানে আঘাত লেগেছে। কোরআনের একটা আয়াত আছে, এই কোরআন আয়াত কেন বলি, ওনাদের পাশে বসছি তো, এই আলেম ওলামাদের সোহবতে থাকলে এই বাতাসে বাতাসে 2-1টা কথা আমি ইনশাআল্লাহ বলার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহর মনোনীত কে? আল্লাহ। আমার রাসূলকে? রাসূল আল্লাহর রাসূল। এবং খাতামান নাবিয়্যিন, এরপরে আর কোনো নবী আসবেন না। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, যে আল্লাহ তাআলা সর্বজ্ঞ, তার মানে আল্লাহ যা বলছেন আমার থেকে এই আকীদাটা নিশ্চয়ই ওনাদের ভালো। আমরা প্রায়শই বলি দুনিয়াবি কাজের জন্য আমরা কি করি, আমরা বলে কোথায় বলে বেহেশতের কথা বলি। আমি যতটুকু আমি জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় আশারায়ে মুবাশশারা 10 জনের সংবাদ দিচ্ছেন। বদরের যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের ব্যাপারেও একটা কিন্তু সম্যক একটা ধারণা দিয়ে গেছেন। কিন্তু দুনিয়াবি বাংলাদেশের কারণে
আমরা তো এরকম কোনো সুসংবাদ পাই নাই যে আমার দল করলে, আমার আদর্শ মধ্যে থাকলে জান্নাতের সুসংবাদ আমরা দিতে পারি। এই কথাগুলো আমি বিজ্ঞ মাননীয় আমাদের এই যে হুজুরদের কাছে আমি জানতে চাই। আর সর্বোপরি বলি, আজকে আমি যে কথাগুলো বলছি, আমি মাওলানা মামুনুল হক সাহেবের সাথে কথা বলে আসছি। আমার আমির মহোদয় উনি জিজ্ঞেস করতে পারেন, আমি নূর হোসেন নুরানির সাথে যে কথাগুলো বললো, এই যদি আমার আদবার বরখেলাপ হয়, আমি কিন্তু ওনাদের কাছ থেকে কিন্তু তালিম নিয়ে কিন্তু এখানে ইনশাল্লাহ কথা বলতে আসছি। সুতরাং আমার যে সর্বশেষ কথাটা, আমরা একই পথে আমরা পথ চলতে চাই। বস্তুনিষ্ঠ সংবাদ, সত্যতা, পরস্পরের প্রতি সম্মান এবং সংসদের কার্যকরী করার জন্য আমাদের সবার মূল লক্ষ্য হওয়া উচিত এক এবং অভিন্ন। আমরা দেয়ালের ওপাশে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে দেখতে চাই। কোনো ভিন্নতায়, কোনো মত পার্থক্যের কারণে ওই ফ্যাসিস্ট হাসিনাকে যখন বাংলাদেশে আসবে, আমি আপনি সবাই কম বেশি ক্ষতবিক্ষত হব। আমি মনে করি অন্যের সম্মান ক্ষুণ্ণতায় নিজের সম্মান কখনো বাড়ে না। সম্মিলিত হলে আমরা দাঁড়িয়ে থাকবো, বিভাজিত হলে ধরাশায়ী হব। 2 দিন আগে আমরা, 2 দিন পরে আপনারা। সুতরাং আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশকে নিয়ে বাঁচতে চাই, স্বাধীন সার্বভৌম এই সংসদকে নিয়ে আমরা বাংলাদেশকে আলোকিত বাংলাদেশ করতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।